স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল বিশৃঙ্খলার চেষ্টা করছে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী নিয়ে গণমাধ্যমের তথ্য সঠিক নয় জানালেন নেতারা। 11 দলের প্রার্থী কর্নেল অলি। সরকারের 5 মাসেই রাস্তার আন্দোলন অশোভন ফখরুল। বৈষম্য বাড়ছে, আন্দোলনও তীব্র হবে ডক্টর শফিক। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের কাজে বাধা দিতে কিছু মানুষ ও রাজনৈতিক দল রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা করছে। তারা একইভাবে স্বাধীনতারও বিরোধিতা করেছিল। হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যা দুর্গতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও বলেন, আগের সরকারের অনেক অবাস্তব উন্নয়ন পরিকল্পনার ওপর বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে। রিপন মৃধার ক্যামেরায় এনামুল হককে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণ করতে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশের উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কথা বলার স্বাধীনতা বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এইটি আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণ যেহেতু বিএনপির 31 দফার পক্ষে রায় দিয়েছে, সেই 31 দফার বাস্তবায়ন করাই সরকারের মূল দায়িত্ব। জনগণ যেহেতু বিএনপির 31 দফাকে রায় দিয়েছে, সেই 31 দফার বাস্তবায়ন করাই হচ্ছে এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। কারণ জনগণ যখন 31 দফার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটি আর তখন 31 দফা বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে জনগণের দফা। কাজে জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিএনপি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাবে। এর আগে বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি। পরে প্রধানমন্ত্রী হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের সাবেক 2 আমির আল্লামা আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরের কবর জিয়ারত করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, হাটহাজারী, চট্টগ্রাম। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী 10 বছরের জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ নিয়ে সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে সরকার। দেশি বিদেশি বিনিয়োগ প্রবাহ ঠিক রাখতে শৃঙ্খলা নষ্টকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে 11:15টায় হেলিকপ্টার যোগে মহেশখালীর মাতারবাড়িতে 1200 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, প্রস্তাবিত 70 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের স্থান এবং প্রস্তাবিত এলপিজি, এনএনজি ও কয়লা টার্মিনাল অবকাঠামো ও প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন সরকার প্রধান। পরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকতে বন্যায় ক্ষতিগ্রস্তদের 100 গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন এবং ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমুদ্র ব্যবহারের মাধ্যমে কিভাবে কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করা যায় সেটি ভাবছে সরকার। প্রধানমন্ত্রী আরও বলেন, 16 আগস্ট থেকে বড় আকারে শুরু করা হবে ফ্যামিলি কার্ড প্রকল্প। আপনারা চাবিগুলো তুলে ধরেন। এই উপজেলার মধ্যে ইনশাআল্লাহ 10 থেকে 12,000 পরিবারের হাতে আমরা ফ্যামিলি কার্ড এই আগামী অর্থ বছরের মধ্যে তুলে দিব। এবং আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই,
বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নাম জোরে সোরে আলোচনা হলেও এখনো নিশ্চিত করেনি দলটি। এদিকে মির্জা ফখরুল জানিয়েছেন এ বিষয়ে তিনি কিছুই অবগত নন। এরই মধ্যে নির্বাচন কমিশন কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। সকালে নির্বাচন ভবনে গিয়ে এই মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও রুহুল কবির রিজভী। তারা এনটিভিকে জানান দলীয় সিদ্ধান্তের পর জানানো হবে কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। সিইসি এএমএম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী 13 আগস্ট সিইসির কার্যালয়ে মনোনয়নপত্র জমা, 16 আগস্ট বাছাই ও 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের নাম চূড়ান্ত করেছে 11 দলীয় ঐক্য। এ নিয়ে বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী নতুনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা থাকলেও তা থেকে বঞ্চিত হয়েছে জাতি। আর বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জানান, জাতির কল্যাণে আপোষহীন থাকবে 11 দলীয় ঐক্য। জুবায়ের প্রধানের রিপোর্ট। রাজধানী মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে প্রায় 1 ঘন্টার বৈঠকে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জোটের শরিক এলডিপির সভাপতি অলি আহমেদকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হয়। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে 11 দলের নেতারা জানান 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে অলি আহমেদের নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। পরে 11 দলের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতির সাথে বেইমানি না করে সবসময় জনগণের পাশে থাকবে 11 দলীয় ঐক্য। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। পরে জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনীতি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হওয়া উচিত, জাতির কল্যাণে কোনো আপোষ চলবে না বলেও জানান তিনি। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। 11 দলের অন্য নেতারা জানান, সবার সম্মিলিত সিদ্ধান্তে যোগ্য প্রার্থীকে বাছাই করেছেন তারা। বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও যোগ্য প্রার্থী রাষ্ট্রপতি হওয়া উচিত। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বিরোধী দলগুলো শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলকে গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে দেশ পরিচালনার জন্য। সরকার গঠনের মাত্র 5 মাস হয়েছে। এরই মধ্যে বিরোধী দল রাস্তায় নেমে যা বলছে তা সঠিক নয় বলে মনে করেন তিনি। দুপুরে রংপুরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্র ভিত্তিক লাভ শেয়ার বিডি নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে রংপুরের 25 জন নিম্ন আয়ের মানুষকে চা ঘর প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতো। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা শুরু হয়েছে, একটা বিপর্যস্ত আপনার প্রশাসন তাকে ঢেলে সাজানোর চেষ্টা শুরু করেছে। কাজটা তো এত সহজ না, এত তাড়াতাড়ি হয় না।
ফ্যাসিবাদে আক্রান্তরা বিদায় নিলেও দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নেয়নি। কেউ একই পথে হাঁটলে তার পরিণতিও আগের ফ্যাসিবাদীদের মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীর আবু সাইদ কনভেনশনাল হলে ন্যাশনাল ডক্টরস ফোরামের জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। ডক্টর শফিক বলেন, মজলুম জালিম হলে তার পরিণতির আগের জালিমের চেয়েও ভয়াবহ হয়। মেধাবীদের স্বৈরাচারী আমলের মতোই নাজেহাল করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বৈষম্য যত বাড়বে আন্দোলনও তত তীব্র হবে। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ৭০% মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে কোনো সরকারের রাষ্ট্র পরিচালনার অধিকার নেই। সবগুলা সেক্টরকে এখন পলিটিসাইজ এবং পলিটিক্যাল লেন্স থেকে দেখা হয়। এটা বন্ধ করতে হবে। এটা না বন্ধ করে গালিগালা সব শেষ করার পরে আমি সংসদে বারবার বলি, শেষে এসে বলে যে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠন করি। এই ভণ্ডামি বাদ দিতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে জাতির প্রত্যেকটা নাগরিককে সম্মান করতে হবে। ইটালির রোমে ৪০ ঘন্টা আটকে থাকার পর দেশে ফিরেছে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, কারিগরি ত্রুটি মেরামতে স্থানীয় কোনো কোম্পানি থেকে সমাধান নিলে এত ভোগান্তি হতো না। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দীর্ঘ ৪০ ঘন্টা ভোগান্তি শেষে রোববার দুপুরে ঢাকায় অবতরণ করে কানাডা থেকে আসা বাংলাদেশ বিমানের 306 ফ্লাইটটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বিমানের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানায় যাত্রীরা। ওখানে খুব বাজে অবস্থা ছিল, বয়স্ক লোক, শিশু এরা অসুস্থ হয়ে গেছে। তাতে খাওয়া হিসেবে শুধুমাত্র পিজার যে ক্র্যাস্ট, মানে নট পিজার ক্র্যাস্টটা শুধু প্রোভাইড করা হয়েছে, আর একটা বোতল করে পানি, ছোট বোতল করে। প্রয়োজনীয় স্টেপ নিয়েছে এবং আমাদেরকে নিয়ে আসার জন্য বাংলাদেশ বিমানকে ধন্যবাদ। সারা পৃথিবী চলে একরকম ভাবে, বাংলাদেশ বিমান চলে একরকম ভাবে। ইতালির রাজধানীর রোমে বাংলাদেশ বিমানের ফ্লাইট যখন জ্বালানি নিতে নামে তখন যাত্রীদের বলা হয়েছিল ১ ঘন্টার মধ্যে বিমানটি আবার আকাশে উড়বে। কিন্তু ৯ ঘন্টা পেরিয়ে গেলেও কারিগরি ত্রুটির বিষয়ে কোনো ঘোষণা আসেনি বিমান কর্তৃপক্ষের কাছ থেকে। গ্রাউন্ড অথরিটি থেকে কোনো রেজুলেশন এখন পর্যন্ত পাইনি যে আমাদেরকে নিয়ে কি করবে বা কিভাবে হচ্ছে তারা আমাদেরকে সাপোর্টটা দিবে। তো আমরা বিমানে অবস্থান করেছিলাম প্রায় অলমোস্ট ৯ ঘন্টা। ওখানে কোনো এসি ছাড়া যখন সবাই অসুস্থ হয়ে পড়ে তখন ওর মধ্যে হট্টগোল বেঁধে যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, সঠিক ব্যবস্থাপনা না থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আমাদের এখানে টেকনিশিয়ান নেওয়ার যে খরচ, আর ওইখানে যদি আমরা কোনো মেইনটেনেন্স এজেন্সি থাকে তাদের কাছ থেকে যদি আমরা সার্ভিসটা নেই, ওটা খরচ যদি কম হয় তাহলে ওটা নিতে পারত। তিনি বলেন, ইতালিতে বাংলাদেশি পাসপোর্টধারীদের ঢুকতে না দেওয়ার বিষয়টি দেশটির নিজস্ব আইন মেনে হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাসে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনার অভিযোগ এনে বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় যুগ্ম ও দায়রা জজের এজলাস ও খাস কামরার দরজায় কাঁচ ভাঙচুর করা হয়। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় এই ঘটনা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন ও জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম অভিযোগ করেন, দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ আমলের একটি মামলায় হাজিরা দিতে যান। এ নিয়ে সরকারের সমালোচনা করেন বিচারক মোহাম্মদ উজ্জ্বল মাহমুদ। পরে মিছিল করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তারা ওই বিচারককে প্রত্যাহারের জন্য ৭২ ঘন্টার আলটিমেটাম দেয়। তবে এ সময় এজলাস ও খাস কামরায় ভাঙচুরের ঘটনা তৃতীয় পক্ষের কেউ করেছে বলে জানিয়েছে ছাত্রদলের নেতারা। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। দুপুরে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার উন্নয়নে সরকার পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতিসংঘের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আইরিন খান শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। এ সময় শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের উপর
গুরুত্ব দেওয়া হচ্ছে। আইরিন খান দেশের শিক্ষার উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন। দেশের 50% নারী হবার পরেও সমাজ ও রাষ্ট্রে নারীরা উপেক্ষিত বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, বর্তমান সংসদে এক দল 0, আরেক দল 3% নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের সেমিনারে কথা বলেন তিনি। ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্রে নিজেদের অধিকার রক্ষায় নারীদের স্বাবলম্বী হবার বিকল্প নেই। অনলাইনে নিজের প্রতি হওয়া সাইবার বুলিং এবং তা কিভাবে মোকাবেলা করেছেন সেই অভিজ্ঞতা তুলে ধরে রুমিন ফারহানা ছাত্রীদের মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানান এবং প্রয়োজনে মানসিক চিকিৎসা নেবারও পরামর্শ দেন। অভাবের তাড়নায় মাথার চুল বিক্রি করা বাগেরহাটের রামপালের রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। চুল বিক্রির খবরটি নজরে আসায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় রবিবার বিকেলে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি ওই নারীর কাছে ছুটে যান। রেললাইনের পাশের সরকারি জায়গায় অস্থায়ীভাবে থাকা ওই নারীর হাতে তুলে দেন নগদ টাকা ও 1 মাসের খাদ্য সামগ্রী। ইউএনও জানান, এছাড়া গৌরম্ফা আশ্রয়ন প্রকল্পে তাকে একটি ঘর দেয়া হবে এবং স্বাবলম্বী করে দেয়া হবে। দৈনিক মজুরি 500 টাকা এবং স্বার্থবিরোধী গেজেট ও 5% ইনক্রিমেন্ট বাতিল সহ বিভিন্ন দাবিতে সিলেটে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে চা শ্রমিকরা। এর আগে দুপুরে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জড়ো হন লাক্কাতুরা, মালনীছড়া, বুরজান সহ 23টি চা বাগানের শ্রমিকরা। এ সময় শ্রমিক নেতারা বলেন, বর্তমান মজুরিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে, তাই দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। জেলা প্রশাসক শ্রমিকদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দেয়। খেলার খবর, ক্রিকেট। সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশের সফর নিয়ে শঙ্কা দেখা দিল সিরিজ নিয়ে আশাবাদী ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি। এ নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। নির্ধারিত সময়েই বাংলাদেশ ভারতের মধ্যকার সাদা বলের সিরিজ মাঠে গড়াবে বলে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম বলছে, এই সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দিল্লি থেকেই। রিপোর্টে জানাচ্ছেন মমিনুর রিপো। 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, যার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। নিরাপত্তাজনিত কারণে গত বছর বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ পিছিয়ে নেওয়া হয় এবছর। আগামী সেপ্টেম্বরে তাদের সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় আসার কথা থাকলেও সেটি নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এই সিরিজ নিয়ে এখনও আশাবাদী ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। এই বিষয়টি ইতিমধ্যে ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা কাজ করছেন, সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়, সে বিষয় নিয়ে আমরা পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। নির্ধারিত সময়ে এই সিরিজ মাঠে গড়ানো কঠিনই হয়ে পড়েছে, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাই করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল হওয়ার আগ পর্যন্ত আশা হারাতে চায় না বিসিবি। খেলাধুলা রাজনীতিটা একসাথে না করাই বেটার, কারণ রাজনীতি আর খেলাধুলা যদি একসাথে হতো তাহলে সারা বিশ্বে কোনো খেলাধুলাই হতো না। এবং খেলাধুলা এমন একটি জিনিস প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের কিন্তু সম্পর্ক উন্নতি করে, ঐক্যবদ্ধ করে, দেশে বিদেশে সব জায়গায়। সুতরাং আমরা চাই এই সফরটা হোক। এদিকে বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড একেবারেই নিরুপায় বলে জানাচ্ছে সে দেশের গণমাধ্যম। 28 আগস্ট বাংলাদেশে আসার জন্য ভারত সরকারের অনুমতি এবং নির্দেশনা চাইতে যাচ্ছে বিসিসিআই। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল বিশৃঙ্খলার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী নিয়ে গণমাধ্যমের তথ্য সঠিক নয় জানালেন নেতারা, 11 দলের প্রার্থী কর্নেল ওলি। সরকারের 5 মাসেই রাস্তার আন্দোলন অশোভন, ফখরুল। বৈষম্য বাড়ছে, আন্দোলনও তীব্র হবে ডক্টর শফিক।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।